16 সেপ্টেম্বর ফার্স্ট শিফটের প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন বলছে লেড নাইট্রেটের সঙ্গে পটাশিয়াম আয়োডাইডের বিক্রিয়া। আজকে যে প্রশ্নগুলো পড়েছে একটু ঘোরানোর প্রশ্ন পড়েছে, কিছু নিউমেরিক্যালস পড়েছে যেগুলো একটু টাইম কনজিউমিং, অর্থাৎ টাইম লাগবে, টাফ নয় কিন্তু টাইম লাগবে, ঠিক আছে। এই প্রশ্নটা আমি তোমাদের আমার যে রাসায়নিক বিক্রিয়া অর্থাৎ কেমিক্যাল রিয়াকশনের যে ক্লাসগুলো আমি তোমাদের করেছি, অনেক ক্লাস করেছি, প্রত্যেকটা ক্লাসে এই প্রশ্নটা তোমাদের আছে। লেড নাইট্রেটের সঙ্গে পটাশিয়াম আয়োডাইড, যেখানে আমি ডবল ডিসপ্লেসমেন্ট করিয়েছি সেখানেই এই প্রশ্নটা আছে। কারণ আমি বলেওছিলাম এই প্রশ্নটাকে ব্যালেন্স হিসেবে দিতে পারে এবং এই প্রশ্নটা অন্যভাবেও দিতে পারে, যেমন এখানে ডাইরেক্ট জিজ্ঞেস করেছে। তো আমরা কি করব, সিম্পল PbNO3(2), ঠিক আছে, PbNO3(2), এটা কিন্তু একটা জলীয় সলিউশন হয় অর্থাৎ অ্যাকুয়াস সলিউশন হয়, ঠিক আছে, অ্যাকুয়াস AQ। তার সঙ্গে আমরা পটাশিয়াম আয়োডাইড অর্থাৎ KI কে ইউজ করছি। তো বেসিক্যালি কী হয়, এটা করলে যেটা হয়, এই যে NO3(2) এটা তোমাদের পিবিকে ছেড়ে চলে যায়, ঠিক আছে, পিবিকে ছেড়ে যাচ্ছে এবং আয়োডাইড এর সঙ্গে যুক্ত হচ্ছে। তো এখানে তৈরি হয় লেড আয়োডাইড। কী তৈরি হয়? লেড আয়োডাইড। দেখো আই কার সঙ্গে ছিল? পটাশিয়ামের সাথে ছিল, অর্থাৎ আয়োডিন কার সাথে ছিল? পটাশিয়ামের সাথে ছিল। এখন এটা কার সঙ্গে হয়ে গেছে? লেডের সঙ্গে হয়ে গেছে, আর পটাশিয়ামের সঙ্গে যুক্ত হয়ে গেছে NO3, ঠিক আছে। অর্থাৎ NO3 আগে ছিল লেডের সঙ্গে। দেখো দুবার ডিসপ্লেসমেন্ট হচ্ছে, একবার NO3কে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, একবার আইকে তার স্থান থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। আইকে তার স্থান থেকে উঠিয়ে দিয়ে সেটাকে জুড়ে দেওয়া হচ্ছে পিবির সাথে, আর NO3কে তার স্থান থেকে উঠিয়ে দিয়ে সেটা জুড়ে দেওয়া হচ্ছে কের সাথে। ওই জন্য এটাকে বলা হয় ডবল ডিসপ্লেসমেন্ট। এখানে প্রশ্ন দিয়েছে কোনটা উৎপন্ন হবে, আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি লেড আয়োডাইড উৎপন্ন হবে। তো লেড আয়োডাইড, দিস উইল বি দ্য কারেক্ট অপশান, ঠিক আছে। লেড আয়োডাইড কিন্তু তোমাদের হলুদ রঙের হয়, আর আমরা জানি বেশিরভাগ ডবল ডিসপ্লেসমেন্ট বিক্রিয়াতে অধক্ষেপণ তৈরি হয়। তো এটাও একটা অধক্ষেপণ বিক্রিয়া। এখানে অধক্ষেপ যেটার পরে সেটা হচ্ছে এই লেড আয়োডাইডেরই অধক্ষেপ পড়ে, ঠিক আছে, মানে অধক্ষেপ বিক্রিয়া। অধক্ষেপণ তো আমরা বলি বৃষ্টিপাতকে বলি, তো অধক্ষেপ বিক্রিয়া পার্সিপিটেশন, ঠিক আছে। তো হলুদ রঙের একটা এখানে কিন্তু অধক্ষেপ পড়ে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট পরের প্রশ্ন বলছে সুউচ্চ গাছগুলোতে তারা কোথায় তাদের বর্জ্য পদার্থ সঞ্চিত রাখে। এটা নিয়ে আমি তোমাদের একটা ক্লাসও দিয়েছিলাম, এর একটা ভিডিও তোমাদের আছে উদ্ভিদের রেচন বলে, কিছুদিন আগেই দিয়েছি, এটা তোমরা দেখে নিতে পারো। ওখানে আমি আলোচনা করেছিলাম যে সুউচ্চ গাছ যারা হয় তারা তাদের ছালে, বার্ক মানে হচ্ছে ছাল, তাদের ছালে কি করে ওই বিভিন্ন ধরনের যে বর্জ্য পদার্থ ওয়েস্ট সেগুলোকে সঞ্চিত রাখে। দেখো তার উপর একটা সিম্পল প্রশ্ন এখানে দিয়েছে। জাইলেমও হয়, কিন্তু জাইলেম রুটের যে জাইলেম তাতে কিন্তু হয় না। জাইলেম অনেক প্রকারের হয়, রুটের যে জাইলেম তাদের মানে তাদের মধ্যে কিন্তু বর্জ্য পদার্থ সঞ্চিত হয় না, ঠিক আছে। তো এখানে অ্যান্সার তোমাদের কিন্তু বার্ক হবে। চলো 3 দাগে, ফুসফুসের অ্যালভিওলাইতে কোন কলা থাকে? দেখো ফুসফুসের অ্যালভিওলাইতে যে কলা থাকে তাকে বলা হয় স্কোয়ামাস টিস্যু, ঠিক আছে, সিম্পল কোয়ামাস টিস্যু বলা হয়, সিম্পল কোয়ামাস অ্যাজ পার NCERT, সিম্পল কোয়ামাস, ঠিক আছে, এটা মাথায় রাখবে, সিম্পল কোয়ামাস টিস্যু এখানে পাওয়া যায়। আচ্ছা আরেকটা জিনিস, রেসপিরেটরি যে ট্র্যাক্ট থাকে অর্থাৎ ফুসফুসের যে নালিকাগুলো থাকে, ঠিক আছে, তাতে অ্যাজ পার NCERT যেটা পাওয়া যায় অ্যালভিওলাইতে কিন্তু সিম্পল কোয়ামাস পাওয়া যায়, ঠিক আছে। সিম্পল কোয়ামাস দেখতে কেমন হয় জানো তো? সিম্পল কোয়ামাস দেখতে এরকম হয়, মানে অনেকটা যেমন তুমি যদি প্লেট সাজিয়ে দাও পরপর, ঠিক আছে, সেগুলো দেখতে যেরকম লাগবে সিম্পল কোয়ামাস দেখতে এরকম হয় দেখতে, ঠিক আছে, একটু ঠিক হয় অবশ্যই। আর রেসপিরেটরি যে ট্র্যাক্ট আছে অর্থাৎ যেগুলো তোমাদের নালিকাকার পথ আছে তাতে পাওয়া যায় কিন্তু সিলিয়েটেড কিউবয়েডাল, ঠিক আছে, সিলিয়েটেড কিউবয়েডাল টিস্যু, সিলিয়েটেড কিউবয়েডাল টিস্যু, এটা মনে রাখবে, সিলিয়েটেড কিউবয়েডাল, নর্মাল কিউবয়েডাল নয়, সিলিয়েটেড কিউবয়েডাল, ঠিক আছে। এই দুটো একটু মাথা রাখবে। এটা তোমাদের পাওয়া যায় রেসপিরেটরি ট্র্যাক্টে। দেখো আমি নালিকাকার পথ এঁকে দিয়েছি। তো প্রশ্ন এখান থেকে এসেছিল, তো কোয়ামাস এখানে অ্যান্সার হবে, ইভেন সিম্পল কোয়ামাস। নেক্সট পয়েন্টটা হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে আসা প্রতিফলিত আলোকরশ্মি কোন দর্পণে ফোকাসের মধ্য দিয়ে দেয়? সব দর্পণে যায়, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি সব দর্পণ বলতে আমি বলতে চাইছি বেসিক্যালি যেটা, সেটা হচ্ছে যে তোমাদের এখানে উত্তল দর্পণের কথা বলছি, ঠিক আছে, উত্তল দর্পণ আর অবতল দর্পণ, তার মানে গোলীয় দর্পণ, ঠিক আছে, দ্যাট মিন্স কি গোলীয় দর্পণ, ঠিক আছে, গোলীয় দর্পণ, ঠিক আছে। গোলীয় দর্পণে কি হয়, প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো রশ্মি পতিত হয় তাহলে সেটা দর্পণে ফোকাসের মধ্য দিয়ে যায়। দ্যাট মিন্স কি, যদি তুমি উত্তল দর্পণ দেখো, আচ্ছা চলো লিখিয়ে দিই, যদি উত্তল দর্পণ এরকম হয়, ঠিক আছে। উত্তল দর্পণের ক্ষেত্রে কী হয়, যদি কোনো রশ্মি এখানে আসে, ঠিক আছে, এখানে আসে, তো দেখে মনে হয় যেন এই রশ্মিটা যখন প্রতিফলিত হয় তখন এইভাবে ব্যাক করে, আর এটা দেখে মনে হয় যেন যে এটা ফোকাস দিয়ে ব্যাক করছে, ঠিক আছে, এটা উত্তল দর্পণের জন্য। অবতল দর্পণের ক্ষেত্রে আমরা কি দেখি, যদি কোনো রশ্মি
প্রধান অ্যাক্সিসের সমান্তরালে আসে তাহলে সেটা ফোকাসের মধ্য দিয়ে ডাইরেক্ট ব্যাকই করে। এটা মনে হয় যেন ব্যাক করছে বলে মনে হয়, আর এটা সত্যিকারের ব্যাক করে। ঠিক আছে, তো দুটো ক্ষেত্রেই আমরা বলবো কি, আচ্ছা এই সত্যিকারের ব্যাক করে আর ব্যাক করছে বলে মনে হয়, দুটোর মানে বোঝো? এটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব তৈরি করে। আমরা জানি যে অবতল মানে উত্তল দর্পণ অসৎ প্রতিবিম্ব তৈরি করে। অসৎ হচ্ছে ভার্চুয়াল, মানে এখানে সবই করছে বলে মনে হবে কিন্তু বাস্তবে করবে না। আর এই রিয়েল ইমেজ মানে বাস্তব প্রতিবিম্ব কে তৈরি করে? অবতল দর্পণ তৈরি করে। সো অবতল দর্পণে কিন্তু সত্যি সত্যি এটা হয়, উত্তল দর্পণে করছে বলে মনে হয়, এই জন্য এটা আমি বললাম। ঠিক আছে, সো গোলীয় দর্পণে কিন্তু প্রধান অক্ষের সমান্তরালে যখন কোনো রশ্মি আসে তখন সেটা দর্পণে ফোকাসের মধ্যে দিয়ে যায়। এটা উত্তল দর্পণ অবতল দর্পণ উভয় ক্ষেত্রেই হয়। এখন অপশান দেখতে হবে কী বলা ছিল। চলো 5 দাগে পরের প্রশ্ন, 12 ভোল্ট যদি 36 ওয়াট খরচ করে তাহলে 6 ভোল্ট হয়ে গেলে তখন কত ওয়াট খরচ হবে? কেউ যদি P = V × I ইউজ করো তাহলে ভুল হবে। কেন ভুল হবে? প্রথম কেসে I বার করলে দ্বিতীয় কেসে পুট করলে ভুল হবে। দেখো প্রথম কেসে যদি I বার করো তাহলে এটা 12 দাঁড়াচ্ছে, সরি এটা আমাদের 36 দাঁড়াচ্ছে, এটা আমাদের ভোল্ট দাঁড়াচ্ছে 12 × I। ঠিক আছে, তো এটা কাটলে তোমার কী হচ্ছে 3, তো I = কী আসছে 3। এবার তুমি কী করবে, পরের বার আবার প্রথম কেসের I ইউজ করবে। পাওয়ার কত আসছে সেটা জিজ্ঞেস করেছে, ভোল্ট কত বলেছে 6, I কত হবে 3, তো 6 × 3 = 18 ইউনিট আমাদের। এটা একদম রং অ্যান্সার। কেন রং অ্যান্সার? এই কারণে রং অ্যান্সার, কারণ ভোল্ট যখন চেঞ্জ হবে তখন আইও চেঞ্জ হবে। তুমি দ্বিতীয় কেসে দেখো ভোল্ট 6 করছো, তার মানে কারেন্ট কোনো দিন প্রথম কেসের ইউজ হতে পারে না, প্রথম কেসের আইও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সেই ফর্ম্যাট অনুযায়ী যদি করো তাহলে একটু অন্যভাবে তোমাকে প্রয়োগ করে দেখতে হবে। ঠিক আছে, এই ফর্ম্যাট অনুযায়ী করলে তোমাকে একটু অন্যভাবে প্রয়োগ করে দেখতে হবে। এই ফর্ম্যাট অনুযায়ী করা যায়, কীভাবে করবে দেখো বলে দিই। তুমি এখান থেকে দেখতে পাচ্ছ প্রথম কেসে P = V × I ইউজ করা যায়, অনেক ফর্মুলা ইউজ করা যায়, এটাও ইউজ করা যাবে কিন্তু সঠিকভাবে ইউজ করতে হবে। পাওয়ার কত ছিল আমাদের 36, V কত ছিল আমাদের 12, I কত আমরা এখান থেকে বের করলাম, কত পেলাম I আমাদের, I আমরা পেলাম 3। ঠিক আছে, I 3 কখন ছিল? যখন ভোল্ট আমাদের 12 ছিল। এখন আমাদের ভোল্ট কত হয়ে গেছে 6, তো আইও আমাদের কী হয়ে যাবে, ওর হাফ হয়ে যাবে, মানে 1.5 হয়ে যাবে। কেন? কারণ ভোল্টের সঙ্গে আয়ের সম্পর্ক সমানুপাতিক, ওহমের সূত্র তো তাই বলে, V = I। ঠিক আছে, তো ভোল্ট যদি হাফ হয় আইও হাফ হয়ে যাবে। এবার নতুন ক্ষেত্রে I আমাদের 1.5 হবে। এবার তুমি পাওয়ার বার করো, পাওয়ার = ভোল্ট কত আমাদের 6, I কত আমাদের 1.5। ঠিক আছে, 1.5, তো পাওয়ারের ভ্যালু এখানে কী আসবে 9 ওয়াট আসবে। আমাকে যে অপশানগুলো দেওয়া হয়েছিল সেগুলো এই অপশান দেওয়া হয়েছে, মনে হচ্ছে এর মধ্যে একটা তোমাদের 9 ওয়াট হবে, তো 9 ওয়াট এখানে কারেক্ট অ্যান্সার হবে। কিছু 18 ওয়াট কিন্তু কারেক্ট অ্যান্সার হবে না। ঠিক আছে, এভাবেও তুমি করতে পারো, চাইলে এভাবেও করা যেতে পারে। এটাকে অন্য পদ্ধতিতেও করা যেতে পারে। অন্য পদ্ধতিতে কীভাবে করা যেতে পারে আমি এটাকে সেভ করে দিয়ে তোমাদের আরেকবার দেখাচ্ছি অন্য পদ্ধতি কীভাবে করা যেতে পারে। দেখো অন্য পদ্ধতিতে যদি আমি করি, ঠিক আছে, এগুলো আমি মুছে দিচ্ছি, চিন্তা নেই, PDF-এ দুটো পদ্ধতি রেখে দেবো, দুটো কি 3টে পদ্ধতিতে করা যায় ইনফ্যাক্ট। ঠিক আছে, তোমাদের মনে করে দেখো আমি তোমাদের একটা অঙ্ক করিয়েছিলাম, 220 যখন ভোল্ট ছিল তখন ওয়াট ছিল 100, তো এটা যদি 110 ভোল্ট হয়ে যায় তখন ওয়াট কত হবে? NCERT-র প্রশ্ন। 50 ওয়াট বলে অনেকে চেঁচাচ্ছিলে, 50 ওয়াট ছিল না, অ্যান্সার ছিল 25 ওয়াট। যারা যারা কমেন্টে বলেছিল স্যার 50 ওয়াট হবে, কেন হবে না, আমি প্রত্যেকের অ্যান্সার ডাউট ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছিলাম যে কেন হবে। ঠিক আছে, মনে করে দেখো সেই অঙ্ক, এই অঙ্ক সেই অঙ্ক। ঠিক আছে, তো পাওয়ারের একটা ফর্মুলা হয় V²/R। ঠিক আছে, এই ফর্মুলা দিয়েও বার করা যায়। কীভাবে? দেখো প্রথম কেসে পাওয়ার ছিল আমাদের 36, তো V² মানে 12 × 12। ঠিক আছে, এখান থেকে আমাদের আর এর ভ্যালু পেয়ে যাবো। আর এর ভ্যালু কী পাচ্ছি আমরা, এটাকে কাটলে 4 হয়, তো আর এর ভ্যালু পাচ্ছি আমরা 4। ঠিক আছে, এত ওহম। ওকে, দ্বিতীয় কেসে তুমি পাওয়ার = V²/R ইউজ করো। এখন প্রথম কেসে আর কি দ্বিতীয় কেসে ইউজ করা যাবে? যাবে। কেন যাবে? কারণ আর হচ্ছে কনস্ট্যান্ট, আয়ের মতো আর ভোল্টের সঙ্গে চেঞ্জ হয় না, সেই জন্য। তো P আমাদের এখানে বার করতে বলেছে, V² আমাদের কত বলেছে 6, তো 6 × 6, আর কত 4, এখান থেকে তুমি দেখতে পাচ্ছ 9 ওয়াট। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হলো ক্লিয়ার? বলো বুঝলে কিনা? ওকে, আচ্ছা এটাকে আরেকভাবে করা যায়। আর কীভাবে করা যায় স্যার? আরও একভাবে করা যায়। কীভাবে করা যায় আরও একভাবে? দেখো আর কীভাবে করা যায়, সরি আমারও মাথা গেছে। আর কীভাবে করা যায় দেখো, বেসিক্যালি কী হয় আমরা দেখতে পাচ্ছি পাওয়ার, এখানে পাওয়ার বার করতে বলছি না, তো ভোল্ট ইকুইভ্যালেন্ট হয় পাওয়ারের সাথে, ভোল্টের স্কোয়ার ইকুইভ্যালেন্ট হয় পাওয়ারের সাথে। তো প্রথম কেসে 12 × 12 এটা সমানুপাতিক হবে কার সাথে? পাওয়ারের সাথে। পাওয়ার কত ছিল তোমাদের 36। আচ্ছা 12 × 12 এর ভ্যালু 36 হবে, তো 1 ইউনিটের ভ্যালু কত হবে? 36 × 12/12, মানে 12 × 12। আর এখানে বলেছে 6 ভোল্ট, তাহলে 6 × 6 মানে 36 ইউনিটের ভ্যালু কত হবে? তো 36 × 36/12 × 12। তুমি কী দেখতে পাচ্ছ? 12 দিয়ে এটা গেলে 3, 12 দিয়ে এটা গেলে 3, তো 3 3 9। এই 36 কোথা থেকে এলো? 6 স্কোয়ার করে এলো। আমি এখানে লিখে দিচ্ছি 6 স্কোয়ার। 12 × 12 যদি 36-এর সমানুপাতিক হয় তাহলে 1 ইউনিটের সমানুপাতিক এটা হবে, আর 6 স্কোয়ার ইউনিটের সমানুপাতিক কী হবে? 9। কেন? কারণ VS² পাওয়ারের সঙ্গে ইকুইভ্যালেন্ট হয়। কোথা থেকে পাচ্ছি? এখান থেকে পাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ পাওয়ার V এর সঙ্গে সমানুপাতিক হচ্ছে, কিন্তু পাওয়ার আর এর সঙ্গে ব্যাসানুপাতিক সম্পর্কে থাকছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তো এইভাবেই তোমরা বার করতে পারো, এখান থেকে এই সম্পর্ক দিয়ে বার করা যায়। তো 3টে পদ্ধতিতে বার করা যায়। ঠিক আছে, চলো 6 দাগে।
হেনলি কত সালে তার পর্যায় সারণী প্রকাশ করেছিলেন? অ্যান্সার হবে তোমাদের 1872। আমরা জানি এই সালে উনি পাবলিশ করেছিলেন, ঠিক আছে, কিন্তু উনি ওনার পিরিয়ডিক ল যেটা দিয়েছিলেন, যেটা কিনা অ্যাটমিক মাস বা পারমাণবিক ভরের উপর ভিত্তি করে, সেটা কিন্তু উনি দিয়েছিলেন 1869-এ। 1869 উনি ওনার ল দেন, আর পাবলিশ এটা হয়েছিল 1872-তে। এটা কমন প্রশ্ন এবং বারবার রিপিট হচ্ছে প্রশ্নটা। নেক্সট হচ্ছে পর্যায়ের 7, অ্যাকচুয়ালি এটা সপ্তম পর্যায়, এই হচ্ছে গুল দিয়ে করার নীতি। পর্যায় 7 অ্যাকচুয়ালি, ঠিক আছে, পর্যায় 7-এ 7 নম্বর পর্যায়ে তোমরা এভাবে করে দেবো। 7 নম্বর পর্যায়ে কতগুলো মৌল আছে? দেখ, আমরা সবাই জানি যে 7 পর্যায়ে আমাদের 32টা এলিমেন্ট আছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি 7 পর্যায়ে শুধু নয়, 6th পর্যায়ে তো আমাদের 32টা এলিমেন্ট আছে, ঠিক আছে। 6th আমাদের 32টা এলিমেন্ট আছে। তোমরা হয়তো ফার্স্টে আমাদের 2টো এলিমেন্ট আছে, সেকেন্ডে আমাদের 8টা, থার্ডে আমাদের 8টা, 4th অ্যান্ড 5th আমাদের 18টা করে, 6th অ্যান্ড 7th আমাদের 32টা করে থাকে, ঠিক আছে, জানো আশা করি। ফার্স্টে লিখে দেবো, ফার্স্টে আমাদের 2টো থাকে, ফার্স্ট যে তোমাদের পর্যায়ে আছে তাতে আমাদের 2টো থাকে, ঠিক আছে। সেকেন্ড এবং থার্ড পর্যায়ে, সেকেন্ডে কীভাবে লিখি, সেকেন্ড এবং থার্ড পর্যায়ে আমাদের 8টা করে থাকে, ঠিক আছে। 4th অ্যান্ড 5th পর্যায়ে আমাদের 18টা করে থাকে, আর 6th অ্যান্ড 7th পর্যায়ে আমাদের 32টা করে থাকে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? এতগুলো এলিমেন্ট থাকে, এগুলো পর্যায় কিন্তু। নেক্সট হচ্ছে পাওয়ার, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স। যদি আমাদের PVR হয় তাহলে কোনটা ঠিক? ডেফিনেটলি V²/R, এইটা আমাদের ঠিক হবে, ঠিক আছে। যদি এই তিনটের মধ্যে রিলেশন দেওয়া থাকে তাহলে এইটা আমাদের কারেক্ট হবে। পাওয়ারের 3টে ফর্মুলা, একটু আগে 2টো ফর্মুলা ইউজ করে দেখিয়েছি অলরেডি, এইটা হয়, আর I²/R হয়, ঠিক আছে। এগুলো হচ্ছে ফর্মুলা হয়, তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। চল নেক্সট আমরা 9 নম্বরে যাব। নিচের কোনটি রক্তের প্লাজমার মতোই কিন্তু বর্ণহীন এবং কম প্রোটিন থাকে? দেখো, লিম্ফ হচ্ছে সেই, অ্যাকচুয়ালি লিম্ফ রক্তের প্লাজমার মতোই হয়। রক্তের প্লাজমা নিয়ে কালকে প্রশ্ন পড়েছিল, রক্তের প্লাজমার ব্যাপারে সব কিছু আমি ব্যাপারে বলে দিই, ঠিক আছে। তো লিম্ফ কিন্তু সেইটা, লিম্ফ হচ্ছে লসিকা, লিম্ফের বাংলা হচ্ছে লসিকা। এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা তৈরি হয় তোমাদের ইন্টারস্টিশিয়াল, ঠিক আছে, ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে তৈরি হয়। ইন্টারস্টিশিয়াল ফ্লুইড কি? আমাদের দেহে যে কোষ থাকে তাদের মাঝখানে যে ফাঁকা স্থান থাকে, সেখানে যে ফ্লুইড থাকে বা রস থাকে, তাকে আমরা বলি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। সেখান থেকে বেসিক্যালি লসিকা তৈরি হয়। তো লসিকা যখন তৈরি হয় তখন কিন্তু লসিকার কোনো বর্ণ থাকে না, কালারলেস থাকে, ঠিক আছে, কালারলেস থাকে। কিন্তু পরবর্তীকালে লসিকার সঙ্গে অনেক জিনিস মিশলে তখন সেটা ইয়েলোইশ হয়ে যায়, অর্থাৎ হালকা হলুদ বর্ণের হয়। এবং অনেক জায়গায় লসিকাকে আবার সাদাও দেখা যায়। কোথায় কোথায় লসিকা সাদা হয় জানো? যেখানে যেখানে লসিকার মধ্যে ফ্যাট পাওয়া যায়, ঠিক আছে, তোমাদের ট্রাইগ্লিসেরাইড, ঠিক আছে, ট্রাইগ্লিসারাইড এক প্রকারের ফ্যাট, সেটা যেখানে যেখানে পাওয়া যায় সেখানে লসিকার রং সাদা হয়, ঠিক আছে। লসিকায় যে রক্তকণিকা পাওয়া যায় সেটা হচ্ছে এক প্রকারের শ্বেত রক্তকণিকা পাওয়া যায় লসিকায়, ঠিক আছে। সেটা কি? সেটা হচ্ছে তোমাদের লিম্ফোসাইট। লসিকার ইংলিশ হচ্ছে লিম্ফ, আর লিম্ফে যে লসিকা মানে শ্বেতকণিকা পাওয়া যায় তাকে আমরা বলি লিম্ফোসাইট। তবে এমন নয় যে লসিকায় অন্য লোহিত কণিকা পাওয়াই যায় না, লোহিত কণিকা পাওয়া ডেফিনেটলি যায়, ঠিক আছে, পরবর্তী পর্যায়ে পাওয়া যায়। প্রাথমিক অবস্থায় লসিকাতে কোনো লোহিত কণিকা থাকে না। লসিকাতে প্রোটিন কম থাকে, কেন? কারণ লসিকাতে যে যে জিনিস থাকে এবং যেগুলো দেহের প্রয়োজন সেগুলো লসিকা আবার রক্তে পাঠিয়ে দেয়, রিটার্ন করে দেয়, যাতে সেটা রক্তের মাধ্যমে কলাকোষে পৌঁছতে পারে। কারণ প্রোটিন তো ওখানে থেকে লাভ নেই, প্রোটিন কোষে গেলেই ভালো হবে, ঠিক আছে। সো লসিকার মধ্যে যদি প্রোটিন থাকে তো ও কী করে, লসিকা সেটা ব্লাডকে দিয়ে দেয়। সো ব্লাড নালিকার মধ্য দিয়ে সেটা আবার মানে ভেন্স এবং আমরা জানি ধমনী, তো ধমনীর মধ্য দিয়ে সেটা গিয়ে আবার কলাকোষে গিয়ে পৌঁছে যায়। ওকে, তো এই হচ্ছে পুরো ব্যাপারটা তোমাদের বললাম লসিকার উপরে, এইটুকু জানলেই চলবে মোটামুটি, ঠিক আছে। আর এখানে তোমাদের WBCও থাকে, এখানে বলেছে কিন্তু বর্ণহীন কম প্রোটিন থাকে, সেটা কোনটা? সেটা হচ্ছে তোমাদের লিম্ফ, ঠিক আছে। দেখো, RBC WBC প্লেটলেট কিন্তু হবে না, কারণ এগুলো কোনোটাই প্লাজমার মতো নয়, এগুলো অলরেডি ব্লাডের প্লাজমাতে থাকে। সো এটা তো মানে এই তিনটেতে অ্যান্সার হবে না, ঠিক আছে। তো অ্যান্সার আমাদের কী হবে? লসিকা। চলো পরের প্রশ্ন। 350 ওয়াটের একটা রেফ্রিজারেটর যদি 8 ঘন্টা ধরে চলে, 150 ওয়াটের টিভি যদি 5 ঘন্টা ধরে চলে, আর 1500 ওয়াটের একটা বৈদ্যুতিক হিটার যদি 30 মিনিট ধরে চলে, তাহলে প্রতি ইউনিটে যদি 5 টাকা করে খরচ হয় তাহলে একদিনের বিল কত? আমি জানি এটা একদিনের পড়েছিল কিনা বা দিয়েছিল কিনা, 30 দিনেরও দিতে পারে। যাই হোক, এই ইনফরমেশনগুলো ছিল এবং এটা অনেকে ক্যালকুলেটিভ বলে, যে ক্যালকুলেটিভ একদমই নয়। কারণ দেখো, আমরা এখানে বেসিক্যালি কী বার করবো? কিলোওয়াট আওয়ার বার করবো, ঠিক আছে, কিলোওয়াট আওয়ার বার করবো। এখন দেখো এগুলো ওয়াটে দেওয়া আছে, তো এগুলোকে প্রথমে কী করো, তুমি ওয়াট থেকে কিলোওয়াটে নিয়ে যাও, ঠিক আছে। গ্রাম থেকে কেজিতে নিয়ে যেতে গেলে আমরা কী করি? 1000 দিয়ে ভাগ করি। তেমনই ওয়াটকে কিলোওয়াটে নিয়ে যেতে গেলে কী করতে হয়? 1000 দিয়ে ভাগ করতে হয়। আর তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এটা তো কিলোওয়াট গেল, তার সঙ্গে কী আছে? ঘন্টা। তো ঘন্টাকে তুমি কী করে অ্যাড করো? এটা 8,
বাংরেজি হয়ে গেছে, এটা ইংরেজি, এটা বাংরেজি হয়ে গেছে, কারণ এটা গুগল দিয়ে করা। তো এখান থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এত ইউনিট আমাদের হবে। এইটা করলে অ্যাকচুয়ালি কিলোওয়াট আওয়ার, 1 কিলোওয়াট আওয়ার মানেই হচ্ছে 1 ইউনিট, ঠিক আছে। আর এখানে এত কিলোওয়াট আওয়ার হচ্ছে, তো এত কিলোওয়াট আওয়ার মানে কি অত ইউনিট হবে, ঠিক আছে। এখানে করলে আমরা যেটা পাবো সেটা বেসিক্যালি ইউনিটেই আসবে। ক্লিয়ার হয়েছে? তো এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি যে এটা কাটিয়া গেল, ঠিক আছে। আর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এটা 7 হচ্ছে, এটাকে কাটলে আমাদের 20 হচ্ছে। বেসিক্যালি কী হবে, এই প্রশ্নগুলো একটু টাইম কনজিউমিং বলতে পারো, ক্যালকুলেটিভ বলতে পারো, ঠিক আছে। আমি প্রথমে বললাম ক্যালকুলেটিভ নয়, কারণ অনেকের কাছে লাগবে যে এই কাটাকুটিগুলোও ক্যালকুলেটিভ, অ্যাকচুয়ালি সেটা তো ভাবা উচিত নয়, তাই না। এখান থেকে যদি আমরা করি, আমরা কি দেখতে পাচ্ছি, এটা আমাদের হচ্ছে কত, 4 দুগুণে 8, এটা 4 পাঁচে 20। তো এটা হচ্ছে তোমাদের 7 দুগুণে 14, 14/5, এইভাবেই রেখে দেবো এটাকে, ঠিক আছে, 14/5 ইউনিট। আর 14/5 ইউনিট এবং প্রতি ইউনিটে 5 টাকা করে খরচ হয়। এটা আমাদের 14/5 ইউনিট, আর প্রতি ইউনিটে কি বলছে 5 টাকা করে খরচ হয়, তাহলে এখানে আমাদের কত টাকা হবে, 14 টাকা হবে, ঠিক আছে। অর্থাৎ এই যে রেফ্রিজারেটর 8 ঘন্টা ধরে চলে, তার জন্য টোটাল কত টাকা খরচ এখানে উঠছে, 14 টাকা উঠছে, মাত্র 14 টাকা উঠছে আমাদের, ঠিক আছে। আচ্ছা, নেক্সট পয়েন্টটা আমাদের কি বলেছে, 150 ওয়াট, তাকে কিলোওয়াটে করো, করে তাকে কি করো 5 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে। এটা গেল আমাদের কি, এত আমাদের কি বেরোলো, ইউনিট বেরোলো। আর তাকে আবার 5 দিয়ে গুণ করলে আমরা কি পেয়ে যাবো, টাকা পেয়ে যাবো। কারণ দেখো এক ইউনিটে 5 টাকা, তো এত ইউনিটে কত টাকা, এত ইন্টু 5। একেবারে ডাইরেক্ট করলে ভালো হতো না, চলো করছি না আমি তোমাদের জন্য, এটা আমরা কাটাকুটি করে নিচ্ছি। 5 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে, 20। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের 4, এটা হচ্ছে আমাদের 3, সো 3/4 ইন্টু আমাদের 5, ঠিক আছে, এত টাকা। তো 5 3 15/4 টাকা। এটা আমাদের বেরোচ্ছে কার জন্য, এটা আমাদের বেরোচ্ছে তোমাদের টিভির জন্য, ঠিক আছে। টিভিতে 150 ওয়াট এবং সেটা 5 ঘন্টা ধরে তুমি চালাচ্ছ। আর একটা আছে 1500 ওয়াট, একে তুমি 1000 দিয়ে ভাগ করে দাও, ইন্টু তুমি কী করো, এর যে 30 মিনিট, দেখো 30 মিনিট মানে কি হাফ, আধ ঘন্টা, মিনিটকে আওয়ারে করতে হবে, কারণ এটা কিলোওয়াট আওয়ার করছি। প্রথমে কিলোওয়াটে করলে, তারপর থেকে আওয়ার দিয়ে গুণ করলে কিলোওয়াট আওয়ার হয়ে গেল। যত কিলোওয়াট আওয়ার তত ইউনিট। এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি, এই দুটো শূন্য আমাদের কেটে বেরিয়ে গেল। এটাকে কাটলে আমাদের সেই দেখো 15 আর নিচে আমাদের 20, তার মানে 3/4, ঠিক আছে, 3/4। আর ইন্টু আমাদের এখানে কী হবে, এক ইউনিট 5 টাকা করে, তাহলে 3 4 ইউনিটে কত টাকা, তা আমরা দেখতে পাচ্ছি 15/4 টাকা। তো বেসিক্যালি কী হবে, 14 + 15/4 + 15/4, এই করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। এই তিনটেকে আমাদের যোগ করতে হবে, টোটাল কত টাকা বলেছে না। তো একদিন মানে 24 ঘন্টা, ঠিক আছে। 24 ঘন্টা, এ 8 ঘন্টা করে চলে, এ চলে 5 ঘন্টা করে, এ চলে 30 মিনিট করে। তো একদিন আমাদের টোটাল কত খরচ হবে, 14 + 15/4 + 15/4 করলে অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে। চল নেক্সট পরেরটাতে। নেক্সট প্রশ্ন দেখো আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে যে একটা কনকেভ লেন্স ছিল, আমি বাকিগুলো তোমাদের স্লাইড তৈরি করতে পারিনি কারণ খুব চটজলদিতে ছিলাম। একটা কনকেভ লেন্স ছিল, সরি কনকেভ মিরর ছিল, নট লেন্স, কনকেভ, ঠিক আছে, মিরর, কনকেভ মিরর অর্থাৎ অবতল দর্পণ। আমি লিখেই তোমাদের দিচ্ছি, কারো কোনো প্রবলেম হবে না, অবতল দর্পণ। তো একটা অবতল দর্পণ ছিল, বলা হয়েছিল যে অবতল দর্পণে তুমি যদি সি এর ওপরে, অর্থাৎ সেন্টার অফ কার্ভেচার সি, ঠিক আছে, অর্থাৎ বক্রকেন্দ্রের ওপরে যদি তুমি কোনো বস্তুকে রাখো, সাপোজ ধরো এখানে একটা বস্তু তুমি রেখেছো, বক্রকেন্দ্রের ওপরে একটা মানুষকে বসিয়ে দিয়েছো, এই জায়গায় তুমি একটা মানুষকে বসিয়ে দিয়েছো, তাহলে তার প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হয়। আমরা সবাই জানি বক্রকেন্দ্রে যদি তুমি কোনো বস্তুকে রাখো তাহলে প্রতিবিম্ব বক্রকেন্দ্রে উৎপন্ন হয়, এবং সেটা কী হয়, সেটা তোমাদের সমান আকারের হয়, এবং সেটা সৎ প্রতিবিম্ব হয়, কারণ সেটা উল্টো হয়, ঠিক আছে, এবং সেটা বক্রকেন্দ্রে উৎপন্ন হবে, সিতেই উৎপন্ন হবে। নেক্সট প্রশ্ন তোমাদের দিয়েছিল, এটা একটা প্রশ্ন ছিল, এগুলো সব কমন প্রশ্ন। নেক্সট প্রশ্ন তোমাদের দিয়েছিল যে প্রোপাইন, ঠিক আছে, অ্যাকচুয়ালি প্রোপাইনটা বাংলায় লেখা ছিল, এখানে দেখলে তো বুঝতে পারবে। তো প্রোপাইনের সাফিক্স কী, ঠিক আছে, মনে করে দেখো ইংলিশে আমরা প্রিফিক্স সাফিক্স পড়তাম। সাফিক্স কাকে বলা হয়, পেছনে একটা জিনিস লাগিয়ে দেওয়া হয়, বেসিক্যালি YNE, ঠিক আছে, এটাকে লাগিয়ে দিলে, এটাকে যদি ইউজ করো তাহলে এটা তোমাদের অ্যালকাইন গ্রুপের অন্তর্ভুক্ত হয়ে যায়, ঠিক আছে, অ্যালকাইন গ্রুপের অন্তর্ভুক্ত হয়ে যায়। তো প্রোপাইনের পিছনে YNE লাগানো থাকে। যেমন তুমি যদি বলো প্রোপেন যদি থাকতো, তাহলে প্রোপেনের পেছনে কী লাগানো থাকে, আমরা জানি ANE লাগানো থাকে, তার মানে এটা হয়ে যায় অ্যালকেন হয়ে যায়, ঠিক আছে, এটা হচ্ছে অ্যালকেন, ঠিক আছে। আর যদি তুমি প্রোপিন বলো, PROPENE, ঠিক আছে, তো তার পিছনে কী লাগানো থাকে, ENE লাগানো থাকে, ঠিক আছে, যেটা অ্যালকিন হয়ে যায়, ঠিক আছে। তো এই জাতীয় প্রশ্ন দিয়েছিল, খুব ইজি প্রশ্ন এটা। চলো নেক্সট পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন তোমাদের দিয়েছিল ওই সেম হাইড্রোকার্বন থেকে, যেটা আমি পেয়েছি। তো CnH2n+2, এইটার যে হোমোলোগাস সিরিজ আছে সেগুলোর একটা দিয়ে দিয়েছিল, তোমাদের বাকিগুলো লিখতে বলেছিল, ঠিক আছে, বা পরেরটা কোনটা হবে এরকম সামথিং লিখতে বলেছিল।
তো CnH2n+2 এটা হচ্ছে আমাদের অ্যালকেনের হয়, আমরা জানি অ্যালকেন, ঠিক আছে। যেমন যদি বলো মিথেন CH4, ঠিক আছে, যেখানে n এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে 1, তো H এর ভ্যালু কী করে বেরোচ্ছে, H এর ভ্যালু আমাদের এখানে বেরোচ্ছে, n এর ভ্যালু 1 মানে কার্বনের ভ্যালু হচ্ছে এখানে n ভ্যালু হচ্ছে 1 মানে কার্বন একটা আছে, H এর ভ্যালু কী করে বেরোবে 2 × n+2, এখান থেকে দেখতে পাচ্ছি আমরা 4 আসছে, ওই জন্য CH4। এর পরেরটা কী হবে C2H6 হবে, তারপরেরটা কী হবে C3H8 হবে, ঠিক আছে। এভাবে তোমাদের চলতে থাকবে। তো এরকমই তোমাদের লিখতে বলেছিল হোমোলোগাস সিরিজে, পরেরগুলো কী হবে। নেক্সট তোমাদের প্রশ্ন যেটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে তোমাদের, এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, বলা হয়েছিল যে একটা তোমাদের এখানে জলের বিন্দু আছে বা তোমাদের প্রিজম দিয়ে দেওয়া হয়েছিল, ঠিক মনে নেই, ঠিক আছে, যে বলেছে তার ঠিক মনে নেই। তো বলা হয়েছিল যে 4টে আফটার বিচ্ছুরণ, ঠিক আছে, ডিসপারশন বা বিচ্ছুরণের পরে, ঠিক আছে, বিচ্ছুরণের পরে ধরো এটা প্রিজমই ছিল, আমি প্রিজম দিয়ে তোমাদের বুঝিয়েছি, যদিও জলের বিন্দুও প্রিজমের মতো কাজ করে, যখন রামধনু তৈরি হয় তখন জলের বিন্দু প্রিজমের মতো কাজ করে। তো বলা হয়েছিল এখানে 3টে বা 4টে তোমাদের ওয়েভলেন্থ দিয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো এই একটা ওয়েভলেন্থ, এই একটা আরেকটা ওয়েভলেন্থ, আরেকটা ওয়েভলেন্থ, তবে এরকম একে দেওয়া ছিল না, 4টে দেওয়া হয়েছিল, এরকম 4টে দেওয়া হয়েছিল। কী কী ওয়েভলেন্থ ছিল সেটা বলে দিচ্ছি। ওয়েভলেন্থ ছিল তোমাদের 700, যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে 700, 550, 400 আর একটা 600, এত ন্যানোমিটার, প্রত্যেকটা ন্যানোমিটারে থাকে। তো এই ন্যানোমিটারে ওয়েভলেন্থগুলো দেওয়া ছিল। বলা হয়েছিল কোনটাতে সবথেকে বেশি বাঁকবে বা কোনটাতে কম বাঁকবে। আমরা জানি ওয়েভলেন্থের সঙ্গে বাঁকার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, ঠিক আছে। ওয়েভলেন্থের সঙ্গে বিচ্ছুরণ বা বিক্ষেপণ এখানে বলা যায়, ঠিক আছে, বাঁকা আমি বলে দিচ্ছি, খুব পাতি বাংলায় বলছি। ওয়েভলেন্থের সঙ্গে বাঁকার সম্পর্ক কি ব্যস্তানুপাতিক, অর্থাৎ যত বেশি ওয়েভলেন্থ হবে তত কম বাঁকবে। তো এখানে তুমি বলো সবথেকে বেশি ওয়েভলেন্থ কার, 700, তো 700 সবথেকে কম বাঁকবে, ঠিক আছে, 700 সবথেকে কম বাঁকবে। যেহেতু বেশি বাঁকবে কে বলছি, বেশি কে বাঁকবে, বেশি কে বাঁকবে বা কম কে বাঁকবে, আমি এখানে বেশি কে বাঁকবে দিয়ে করে দিচ্ছি, কনসেপ্টটা বুঝে নাও। 700 সবথেকে কম বাঁকবে, তারপর কে কম বাঁকবে 600, তারপরে কম বাঁকবে, তারপর কে কম বাঁকবে 550, তারপরে কম বাঁকবে, তারপর কে কম বাঁকবে 400 সবথেকে, তার মানে 400 সবথেকে বেশি বাঁকবে, কারণ ওয়েভলেন্থ সবথেকে বেশি, সবথেকে কম, যার ওয়েভলেন্থ যত কম সবথেকে বেশি বাঁকবে। তো বেশি বাঁকবে কে, 400 সবথেকে বেশি বাঁকবে, 400 সবথেকে বড়, 400 কার থেকে বড়, 550 থেকে বড়, কারণ 550 তার পরে বাঁকবে, তারপরে এটা, তারপরে এটা, সবথেকে কম কে বাঁকবে, সবথেকে কম এ বাঁকবে, ঠিক আছে, এই সবথেকে কম বাঁকবে। তো আমি টিকটা একটা কাজ করছি, টিকটাকে উপর দিকে দিচ্ছি, এই সবথেকে বেশি বাঁকবে আর এই সবথেকে কম বাঁকবে। তো এখানে বলে সবথেকে বেশি কে বাঁকবে, 400 যার ওয়েভলেন্থ সে সবথেকে বেশি বাঁকবে, এ সবথেকে বেশি বাঁকবে, এই যে বেশি কে বাঁকবে 400 সবথেকে বেশি বাঁকবে। ক্লিয়ার হয়েছে আশা করি। চলো নেক্সট, পরের প্রশ্ন। আচ্ছা পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন তোমাদের বলছে যে একটা ক্লোজ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স যদি দেখা যায়, ঠিক আছে, ক্লোজ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স FIELD। তো ক্লোজ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স যেমন ধরো আমি যদি বার ম্যাগনেটকে দেখি, ঠিক আছে, বার ম্যাগনেট যদি এটা নর্থ হয় আর যদি এটা সাউথ হয়, আমরা দেখব বার ম্যাগনেটে নর্থের কাছে এই ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো কী হয়, কাছাকাছি আসে, নর্থের কাছে কী হয়, সব কাছাকাছি আসে, ঠিক আছে, এবং সাউথের কাছে কাছাকাছি আসে, অর্থাৎ দুটো পোলের কাছে বা মেরুর কাছে বার ম্যাগনেটের ফিল্ড লাইন্সগুলো কী হয়, কাছাকাছি আসে। তার মানে ক্লোজ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কী নির্দেশ করে, যে ম্যাগনেটিক স্ট্রেংথকে মানে তোমাদের নির্দেশ করে, ম্যাগনেটিক স্ট্রেংথ STRENGTH, অর্থাৎ এটা নির্দেশ করে যে যত ক্লোজ তোমার ম্যাগনেটিক ফিল্ড লাইন্স হবে, ফিল্ড লাইন্স, তত তার সেই অংশে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ তত বেশি হবে, যত ঘন হবে, যত ঘন স্ট্রেংথ তত বেশি, ঠিক আছে, তত বেশি, ঠিক আছে, বেশি। এইটার ওপরই তোমাদের প্রশ্ন এসেছিল যে যদি ক্লোজ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স হয় সেক্ষেত্রে কী ঘটনা ঘটতে পারে। আরেকটা প্রশ্ন এখান থেকে হতে পারে, যদি তুমি সলিনয়েড দেখো, ঠিক আছে, তুমি সলিনয়েডের কী দেখবে, তুমি দেখবে ভেতরে যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো গেছে সেগুলো সবাই একে অপরের থেকে ইকুইডিস্ট্যান্ট, একে অপরের থেকে কী হয়, ইকুইডিস্ট্যান্ট হয়, তারা সমদূরবর্তী হয়। ইকুইডিস্ট্যান্ট মানে কি, সমদূরবর্তী 1 নম্বর, এবং তারা সমান্তরাল হয় একে অপরের সাথে। তো সমদূরবর্তী এবং সমান্তরাল এই ধরনের যদি দেখো তাহলে সেটা কি বোঝায়, সেটা বোঝায় যে ইউনিফর্ম, আমি এখানে ইংলিশটাই লিখে দিচ্ছি কারণ এই ইউনিফর্মের এক্স্যাক্ট বাংলা রেল কী দেবে জানা নেই, তো যেটা ফিজিক্সের নিয়মে অ্যাকচুয়ালি বলে সেই টার্মটাই আমি লিখছি, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড লাইন্স বলে তাকে কি বলে, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স তাকে বলা হয়, মানে ফিল্ড লাইন্স বলে একে। এবং ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড লাইন্সে ম্যাগনেটিক স্ট্রেংথ যেটা হয় সেটা সব ক্ষেত্রে সমান হয়। মানে আমি যদি বলি যে সাপোজ ধরো আমি তোমাদের বলছি যে এই পয়েন্টে একটা পয়েন্ট আছে, সাপোজ ধরো এক্স, এই যে এইখানে একটা পয়েন্ট আছে এক্স আর এখানে একটা পয়েন্ট আছে ধরো ওয়াই, তো যদি কেউ বলে এক্স আর ওয়াইতে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ কী হবে, ইকুয়াল হবে, এক্স ইকুয়াল টু ওয়াই হবে। কেন হবে, কারণ এদের
যে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স তাদের মধ্যে এরা সমদূরবর্তী এরা, ঠিক আছে। সেই জন্য এখানে যা হবে এখানেও কিন্তু সেম টু সেম হবে। একটা ইকুইডিস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড লাইন্সের মধ্যে যে ম্যাগনেটিক স্ট্রেন্থ তৈরি হয় সেটা ইকুয়াল তৈরি হয়, সমান তৈরি হয়, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট পরের প্রশ্নে চলো। পরের প্রশ্ন তোমাদের একটা স্টেটমেন্ট বেসড প্রশ্ন দেওয়া হয়েছিল, স্টেটমেন্ট বেসড অর্থাৎ বিবৃতিমূলক প্রশ্ন দেওয়া হয়েছিল, স্টেটমেন্ট বেসড। সেখানে বলা ছিল যে হাইড্রোজেনের উপরে যে ধাতুগুলো অবস্থান করে তারা হাইড্রোজেনকে অপসারিত করতে পারে, এটা কারেক্ট। যদি আমরা রিঅ্যাক্টিভিটি সিরিজ দেখি, ঠিক আছে, আমি তোমাদের বলেছিলাম কালকে কানাকে, মুঘল, MgAl, তারপর কি কি থাকে নিজেরা বলো। তো এই তোমাদের থাকে। আর হাইড্রোজেনের নিচে কি কি থাকে আমরা জানি যে Hg থাকে, পারদ থাকে, আরও অনেক কিছু থাকে, যেমন তোমাদের Ag থাকে, যেমন তোমাদের গোল্ড থাকে, আরাম থাকে, এরা সব হাইড্রোজেনের নিচে অবস্থান করে। Cu থাকে, কপারও থাকে হাইড্রোজেনের নিচে। তো হাইড্রোজেনের ওপরে যারা থাকে তারা কিন্তু হাইড্রোজেনকে অপসারিত করতে পারে, ঠিক আছে। তো এটা দিয়ে একটা প্রশ্ন এসেছিল, রিঅ্যাক্টিভিটি সিরিজের উপর প্রশ্ন এসেছিলো, এটা একটা গুড কোশ্চেন্স। নেক্সট এখানে দুটো স্টেটমেন্ট ছিল, এটা 1 নম্বর স্টেটমেন্ট ছিল। 2 নম্বর স্টেটমেন্ট কী ছিল সেটা বলে দিই। 2 নম্বর স্টেটমেন্ট তোমাদের ছিল যেটা, অনেকে বলছে কালো ব্যাকগ্রাউন্ড রাখবেন না, কালো ব্যাকগ্রাউন্ড চোখের পক্ষে ভালো, ঠিক আছে। সারাদিন ধরে তো মোবাইল দেখছো, এ রিভিউ দিচ্ছে, ও রিভিউ দিচ্ছে, সে রিভিউ দিচ্ছে, SND রিভিউ দিচ্ছে, যে কেউ রিভিউ দিচ্ছে। সো রিভিউয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে যে যত কালো ব্যাকগ্রাউন্ড থাকবে চোখের পক্ষে ভালো হয়, ঠিক আছে। ওই জন্য আমারও চোখের পক্ষে অসুবিধা হয় বলে আমি কালো নিয়ে নিয়েছি। তো বলছে 2 নম্বরে তোমাদের বলেছিল যে এরকম সামথিং ছিল যে কোনো ধাতুর যদি যৌগ কার্বন সঙ্গে বিক্রিয়া করে তাহলে সেটা কোনো ধাতুর যৌগ, ধাতব যৌগ, যেমন ধাতব যৌগ কি, দেখো ধাতব অক্সাইডগুলো ধাতব যৌগ, যেমন ধরো তোমাদের Na2O, এটা তোমাদের সোডিয়াম অক্সাইড, এটা একটা ধাতব যৌগ। যেমন ধরো অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, এটাও ধাতব যৌগ। তো এদের সঙ্গে যদি নাকি কার্বনের বিক্রিয়া হয় তাহলে নাকি সেই ধাতুটাই নাকি পাওয়া যায়, এটা রং হয় বেসিক্যালি, কখনোই পাওয়া যায় না, ঠিক আছে। এর সঙ্গে যদি কার্বনের বিক্রিয়া করো তুমি কী করে এনেকে পাবে, এর সঙ্গে যদি কার্বনের বিক্রিয়া করো তুমি কী করে এনেকে পাবে, কখনো তুমি এনেকে পাবে না, ঠিক আছে। তো এখানে এই প্রশ্নটা দেওয়া হয়েছিল যে ধাতব যৌগ সঙ্গে যদি কার্বনের বিক্রিয়া করায় তাহলে নাকি ধাতুটাকে আবার নিষ্কাশিত করা যায়, এমন একদমই নয়, ঠিক আছে। তো 2 নম্বরটা কিন্তু আমাদের ইনকারেক্ট, এইটা আমাদের কারেক্ট হবে। এখন দেখো একটা ব্যাপার বলি, এই আবার এই কার্বনের ওপর বেস করে আর একটা ধরনের প্রশ্নও হয় ধাতব নিষ্কাশনের ক্ষেত্রে, জানি না সেটা দিয়েছিল কিনা। তো ঠিক আছে, যে যেমন বলেছে আমি তেমনই তোমাদের করাচ্ছি। আর ধাতব নিষ্কাশনের উপর আমি তোমাদের প্রশ্ন করাবো, ঠিক আছে। এটা ধাতব নিষ্কাশন নয়, এটা নর্মাল রিয়াকশনের উপর প্রশ্ন। চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন একটা অঙ্ক দেওয়া হয়েছিল তোমাদের, বলা হয়েছিল যে এখানে একটা পরিবাহী আছে যেটা একই উপাদানে তৈরি, এটাও তৈরি উপাদান X দিয়ে, আর এখানে আর একটা পরিবাহী আছে, ঠিক আছে, এখানে আর একটা পরিবাহী আছে যেটাও তোমাদের উপাদান X দিয়ে তৈরি। পার্থক্য কি দুটোর মধ্যে, এটা লেন্থ যদি 3 হয়, এটার লেন্থ হবে তোমাদের 9, এটার এরিয়া যদি তোমাদের 2 হয়, এটার এরিয়া হয় তোমাদের 4, অর্থাৎ এর লেন্থ আর এরিয়া 3:2, এর লেন্থ আর এরিয়া ছিল 9:4, এই ছিল তোমাদের, ঠিক আছে। এর রোধ হচ্ছে তোমাদের R1, অবশ্যই এর রোধ হচ্ছে তোমাদের R2, কারণ দেখতে পাচ্ছ লেন্থ আর এরিয়া চেঞ্জ হয়েছে, উপাদান সেম, এটাও X মেটেরিয়ালে তৈরি, এটাও X মেটেরিয়ালে তৈরি। উপাদান সেম মানে কি, এদের যে রোধাঙ্ক সেটা কিন্তু এক থাকবে, রোধাঙ্ক কিন্তু লেন্থ এবং এরিয়ার ওপর বেস করে চেঞ্জ হয় না, রোধাঙ্ক আর রোধ কিন্তু আলাদা জিনিস। তোমাদের বার করতে বলেছিল যদি V1 আর V2 যদি দেওয়া থাকে, অর্থাৎ ভোল্ট যদি এটার মধ্যে দিয়ে যায় 15 আর এটার মধ্যে দিয়ে যায় 8, তাহলে I1 এবং I2 এর রেশিও বার করতে বলা ছিল, এই রেশিও বার করতে বলা ছিল, এইটা হচ্ছে আমাদের প্রশ্ন ছিল। এই দেওয়া ছিল আর এই বার করতে বলেছিল। ক্লিয়ার হয়েছে বলো, আশা করি। তো কী করবো আমরা এখান থেকে, দেখো আমরা ক্লিয়ারলি একটা জিনিস তো দেখতেই পাচ্ছি যে এখানে যে তোমাদের বলতে পারো যে দেখো কী করে আমরা করতে পারি, ঠিক আছে। এখানে R1 আর R2 এর যে রেশিও আসবে সেটা আমাদের কী আসবে, দেখো R1 আর R2 এর রেশিও আসবে 3:2, 3/2:9/4, এই আমাদের আসবে বেসিক্যালি। R1 আর R2 এর রেশিও কী আসবে, 3/2:9/4, এই আমাদের রেশিও আসবে কিন্তু R1 R2 রেশিও। অনেকে বলবে স্যার আপনি রো লাগান, রো লাগানোর দরকারই নেই, কারণ রো তো সেম, সো এখানেও রো আর এখানকার রো কেটে বেরিয়ে যাবে, তার মানে এইটা আর এইটাই থাকবে। তো এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি, এটা আমাদের 3 হবে আর এটা আমাদের কী হবে 2 হবে, তার মানে রেশিও আসবে সেটা বেসিক্যালি 2:2 আমাদের 3 আসবে, ঠিক আছে। এর হচ্ছে আমাদের রেশিও আসবে, এটা R1 আর R2 এর রেশিও। আর V1 আর V2 এর রেশিও এই বলেছে। তা দেখো আমরা যদি প্রথমে V1কে রিপ্রেজেন্ট করি, V1 ইকুয়াল টু কি IR, তার মানে I1 R1, আর V2 ইকুয়াল টু কি IR, তার মানে I2 R2, এভাবে লেখা যেতে পারে, ঠিক আছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি V1 হচ্ছে আমাদের 15 আর এটা হচ্ছে আমাদের 8, তাহলে I1 আমাদের বার করতে বলেছে, তো I1কে রাখো, R1 এর রেশিও কী আসছে 2, এই যে, আর I2 এখানে রাখো, আর এখানে রেশিও কী আসছে তোমাদের 3, তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ 5 3 15, 8 2
আমাদের 16, ঠিক আছে, 5 3 15 আর 2 আমাদের 16। তো I1 আর I2 এর যে রেশিও আমাদের এখানে আসবে সেটা আমাদের আসবে 45/16। দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এটা আমাদের কী হবে, I1 আর I1 না, I1 আর I2 এর এখানে রেশিও আসবে 45/16, ঠিক আছে। চল নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন এইটা দিয়ে তোমাদের প্রশ্ন এসেছিল Zn প্লাস H2SO4 Zn প্লাস H2, ঠিক আছে। মনে রাখবে এটা দিয়ে ডাইরেক্ট প্রশ্ন আসেনি বা এটাকে ব্যালেন্স করতে দেয়নি, একজন আমাকে বললো এটা দিয়ে বেসিক্যালি প্রশ্ন কি এসেছিল, প্রশ্ন এসেছিল এই রিয়াকশানের ওপরে 4-5টা স্টেটমেন্ট দেওয়া হয়েছিল নাকি, ঠিক আছে। প্রথম স্টেটমেন্ট এরকম ছিল যে এটা একটা নন মেটালকে ডিসপ্লেস করছে বা একটা মেটালকে ডিসপ্লেস করছে নন মেটাল, মেটালকে ডিসপ্লেস করছে নন মেটাল, অধাতু, ঠিক আছে, নন মেটাল। তো দেখো এখানে কিন্তু মেটালটা লিখিয়ে দিই, মেটাল। এখানে বেসিক্যালি কী হচ্ছে, এটা কিন্তু রং। কেন রং? এটা কিন্তু এই যে স্টেটমেন্ট যদি দেয় এটা কিন্তু রং। কেন রং? কারণ দেখো এটা মেটালকে ডিসপ্লেস করছে নন মেটাল নয়, নন মেটালকে ডিসপ্লেস করছে মেটাল। কেন? কারণ দেখো এটা একটা ডিলিউট অ্যাসিড, এই যে H2SO4 এখানে তোমাদের লঘু সালফিউরিক অ্যাসিড নেওয়া হয়, এই যে লঘু সালফিউরিক অ্যাসিড দেখতে পাচ্ছ এই জায়গায় তোমাদের রয়েছে, এই জায়গায় এখানে দেখো তোমাদের রয়েছে যে ডিলিউট সালফিউরিক অ্যাসিড, লঘু সালফিউরিক অ্যাসিড নেওয়া হয়, তার সঙ্গে নেওয়া হয় জিঙ্কের ছিবড়া, জিঙ্কের গ্র্যানিউল নেওয়া হয় ছোটো ছোটো, ঠিক আছে। এর মধ্যে ড্রপ করে দিলে কী হয়, এখান থেকে একটা গ্যাস উৎপন্ন হয়, অর্থাৎ H2SO4 এর যে H2 সেটাকে জিঙ্ক কী করছে, ডিসপ্লেস করে দিচ্ছে। দেখো H2 কার সঙ্গে ছিল, H2 ছিল SO4 এর সাথে, এখন দেখো SO4 কার সঙ্গে চলে এসেছে, জিঙ্কের সাথে, মানে এখান থেকে যে H2 আছে সেটা বের করে দিয়েছে। অর্থাৎ জিঙ্ক কী করতে পারে, যেহেতু হাইড্রোজেনের উপরে জিঙ্ক অবস্থান করে, হয়তো এগুলোও স্টেটমেন্টে ছিল, আমরা জানি রিঅ্যাক্টিভিটি সিরিজে হাইড্রোজেনের উপরে জিঙ্ক অবস্থান করে, ফলে জিঙ্ক কিন্তু লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেনকে কী করতে পারে, বার করে দিতে পারে। আমরা জানি অ্যাসিডে হাইড্রোজেন থাকে, ঠিক আছে, লঘু অ্যাসিড থেকে কী করতে পারে, হাইড্রোজেনকে কী করতে পারে, বার করে দিতে পারে। এটা একটা গুড এক্সাম্পল যেখানে আমরা দেখি যে নন মেটালকে মেটাল কী করছে, ডিসপ্লেস করে দিচ্ছে, ঠিক আছে। এটা একটা গুড এক্সাম্পল। তো এই ধরনের প্রশ্নই ছিল। আর একটা তোমাদের অপশান ছিল, স্টেটমেন্ট ছিল যেটা একদম কনফার্ম ছিল, সেটা হচ্ছে যে গ্যাস বেরিয়ে আসে সেটা পপ সাউন্ড দিয়ে জ্বলতে থাকে। মনে রাখবে এই যে তুমি এই জায়গায় যে হাইড্রোজেন গ্যাসটা উৎপন্ন হচ্ছে সেটাকে তুমি এই নলের মাধ্যমে কী করছো, কালেক্ট করছো একটা সোপের সলিউশনে, এবং সেই সলিউশন দিয়ে যখন হাইড্রোজেন যেহেতু হালকা হয় ফলে বেরিয়ে আসে, যেই দ্রবীভূত হয় না, বেরিয়ে আসে, যেই বেরিয়ে আসে এবং সেটা একটা কী আকারে বেরিয়ে আসে, বাবেল আকারে বেরিয়ে আসে। এবং এই বাবেলগুলো যখন বেরিয়ে আসে, তুমি যদি এর সামনে একটা ক্যান্ডেল ধরো, যেটা জ্বলন্ত ক্যান্ডেল, তখন হাইড্রোজেন গ্যাস যেহেতু জ্বলতে পারে কী করে, পপ সাউন্ড দিয়ে গ্যাসটা বার্ন হয়, পপ করে ফেটে যায়। ওটা এই বাবেলগুলো কী হয়, পপ সাউন্ড দিয়ে ফেটে যায় এবং গ্যাসটা জ্বলে যায়। খুব সামান্য এটা জ্বলন্ত, খুব ছোটো হালকা একটা কী হয়, আগুনে ফুলকি দেখা যায় খুব ছোট্ট করে, কারণ সঙ্গে সঙ্গে ওটা জ্বলে আবার হয়ে যায়, ঠিক আছে। তো এই যে পপ সাউন্ডটা পাওয়া যায় এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যখন আমরা Zn-এর সঙ্গে H2SO4 উপরে বিক্রিয়া করাই। তো এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে পপ সাউন্ড পাওয়া যায়। এটা দিয়ে বেসিক্যালি প্রশ্ন এসেছিল, আমি লিখে দিচ্ছি তোমাদের, পপ সাউন্ড, ঠিক আছে, বার্ন উইথ BURN, ঠিক আছে, বার্ন উইথ পপ সাউন্ড, পপ সাউন্ড দিয়ে জ্বলতে থাকে, পপ সাউন্ড, SOUND, ঠিক আছে, পপ সাউন্ড দিয়ে কী হয়, এটা জ্বলে। তো এই পপ সাউন্ডটা মনে রাখবে, এটা দিয়ে রেলে অনেক সময় প্রশ্ন দেয়, বিগত বছরে এটা নিয়ে প্রশ্ন এসেছিলো, একটা ছোটো একটা ALP-তে আমি দেখেছিলাম এই ধরনের প্রশ্ন পড়তে, ঠিক আছে। তো এই ছিল আমাদের টোটাল আলোচনা। থ্যাংক ইউ।